আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার রাজনৈতিক যাত্রা কিভাবে শুরু হলো? আসলে রাজনৈতিক যাত্রা যদি বলি, আসলে ছোটবেলা থেকেই আমি আমার বাবার কাছে গল্প শুনতাম জিয়া রহমানের। তো তখন থেকেই আসলে জিয়া রহমানের আদর্শ, তার জীবন বৃত্তান্ত, তার সব কিছু মিলিয়ে তার যে রাজনৈতিক বর্ণাঢ্য একটি ইতিহাস ছিল, সেটা আব্বার কাছে ছোটবেলায় আব্বার কোলের ভিতরে শুয়ে শুয়ে আসলে গল্পগুলো শুনতাম। যুদ্ধের সময় তার এদেশের জন্য যে অবদান, মানে ছোটবেলা থেকে আসলে আমি জিয়া রহমানের খুব ভক্ত। এবং ইডেন কলেজে যখন আমি অনার্সে ভর্তি হই, তারপরে আসলে কিভাবে যেন আমি রাজনীতি ইনভলভ হয়ে গিয়েছি, আসলে এটা আমার ঠিক খেয়াল নাই। তবে আস্তে আস্তে প্রথমে মনে হচ্ছিল যে আমি হয়তো ক্যাম্পাস ভিত্তিক একটা রাজনীতি শুরু করব, পরে আস্তে আস্তে আমি আসলে ওতপ্রোতভাবে ইনভলভ হয়ে গিয়েছি রাজনীতির সাথে। ইডেন কলেজ থেকে আমার রাজনীতির যাত্রা শুরু। ইডেনে তো ছাত্র দলের আহ্বায়ক ছিলেন, সভাপতি ছিলেন। আমি ইডেন কলেজ ছাত্র দলে আমাদের 3বার কমিটি হয়। 2002 একবার কমিটি হয়েছিল, তখন আমি ছিলাম 2 নম্বর যুগ্ম আহ্বায়ক কমিটির। দ্বিতীয়বার আবার 2002-এই আহ্বায়ক কমিটি হয়, তখন আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হই। আমাদের কোনো সদস্য ছিল না, আমি সেক্রেটারি মর্যাদা হোল্ড করেছি। 2004-এ গিয়ে আরেকবার আহ্বায়ক কমিটি হয়, তখন আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেক্রেটারি মর্যাদা হোল্ড করেছি। এই ইডেন কলেজে আমার এই 3টা পদ নেওয়া, প্রায় 10 বছর আমি ইডেন কলেজে রাজনীতি করি। বর্তমান কোন পদে আছেন বিএনপি? ইডেন কলেজের রাজনীতি শেষ করার পর আমি ছাত্রদল কেন্দ্র কমিটির টুকু ভাই আলিম ভাইয়ের কমিটির সদস্য ছিলাম। এরপরে জুয়েল ভাই হাবিব ভাইয়ের কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম। তারপর রাজীব ভাই আকরাম ভাইয়ের কমিটির আমি সহ সাধারণ সম্পাদক। এরপরে 10 বছর ছাত্র শেষ করার পর আমি মহানগর দক্ষিণ বিএনপিতে আছি। আমি সালাম ভাই এবং মজনু ভাইয়ের কমিটির আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। বর্তমানে মজনু ভাই রবিন ভাইয়ের কমিটির আহ্বায়ক কমিটির সদস্য আমি। সংরক্ষিত আসনে তো আপনি একজন প্রার্থী। সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাওয়ার মূল কারণ কি? আসলে আমরা যারা রাজনীতি করি, ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে যে একটা সময় সংসদে যাব। তো তার ধারাবাহিকতায় আসলে আমরা রাজনীতি যখন থেকে শুরু করেছি এবং বর্তমান সময় পর্যন্ত আমার মনে হয় যে প্রথম এবং শেষ এই সময়টায় মানে রাজনীতির এমন কোনো, মানে আপনারা জানেন যে 17 বছর আওয়ামী লীগ সরকার এবং 111 যদি হিসাব করি 20 বছর, এই যে একটানা 20 বছর বিরোধী দলে থেকে বা এই যে আমাদের প্রতি যে সহিংস যে আচরণ সরকার করেছে এবং গুম খুম, আপনার হামলা মামলা শিকার, আমি নিজেও জেল খেটেছি, বহুবার পুলিশের মার খেয়েছি। আসলে সব মিলে মানে এমন একটা স্টেজ যে আজকে 26 বছর রাজনীতির বয়স আমার, তো আসলে 40 ঊর্ধ্ব বয়স, এখনও আমরা আসলে এমপি হওয়ার সে সুযোগটা হয় নাই। বর্তমানে একটি সুযোগ এসেছে এবং আমি আশা করি যে আমার অ্যাক্টিভিটিস, আমি একজন আইনজীবী, সব মিলিয়ে দল আমাকে অবশ্যই হিসাবে রাখবে এবং মূল্যায়ন করবে। আমার বিগত দিনের আন্দোলন সংগ্রামের যে ত্যাগ, যে আমি নির্যাতনের শিকার হয়েছি, আমি মামলা খেয়েছি, আমি 8 দিন রিমান্ডে ছিলাম ডিবিতে, সব মিলিয়ে আমি আমার আস্থা বা বিশ্বাস ভরসা দলের প্রতি, যে দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। আচ্ছা, আপনি নির্বাচিত হলে নারীদের জন্য আপনি কি করবেন? আমি যেহেতু নারী, আসলে নারীদেরকে নিয়ে আমার অনেক স্বপ্ন, যে কখনো যদি আমার সেই সুযোগটা আসে যে আমি নারীদের জন্য কিছু করতে পারছি, এটা আমি মনে করি যে আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। এবং এই সমাজে অনেক নারী আছে নির্যাতিত। যেহেতু আমি আইনজীবী, আমি আসলে অনেক নির্যাতনের ইতিহাস নারীদের প্রতি, কিভাবে এই সমাজের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপদস্থ হতে হয়, তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়, পরিবারে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয়, কর্মস্থলে যাচ্ছে সেখানেও অনেক অনেক বাধা, অনেক বিপত্তি অতিক্রম করে কিন্তু একটা নারীকে মানে চলতে হয়। তো সেই হিসাবে আসলে নারী শিশু সব মিলিয়ে আমার মানে রাজনীতিতে আসার পর থেকেই আমার একটা স্বপ্ন যে আমি যদি কখনো সুযোগ পাই তাদের পাশে আমি দাঁড়াবো। আর বিশেষ করে এখন যেহেতু আমি আইনজীবী, আমি আইনগত সহযোগিতা বা যে কোনো সহযোগিতায় আমি তাদের পাশে থাকবো, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশে নারী নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জগুলো কি বলে মনে করেন? নারী নেতৃত্বের প্রধান চ্যালেঞ্জ আসলে নারীর যে ক্ষমতায়ন বলি, নারীর উন্নয়ন বলি, আসলে অনেক বাধা সেখানে। আমাদের ঘর থেকে যখন আমরা বের হই নারীরা, অনেক কিন্তু একটা পরিবার থেকে কিন্তু বাধা সৃষ্টি হয়, সেই বাধাকে অতিক্রম করে আমরা রাজনীতিতে আসি বা যে কোনো পেশায় নিয়োজিত হই। তো এই যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে যখন আমরা নারীরা যখন
মানে একটা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করি। তা আমি মনে করি যে চ্যালেঞ্জের সফলতা তখনই আসে যদি একজন নারী তার সকল বাধা অতিক্রম করার পর যখন সে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আচ্ছা, আপনি নির্বাচিত হলে কোন বিষয়টি অগ্রাধিকার পাবে? আসলে নির্বাচিত হলে তো আসলে অনেক জায়গা আছে কাজ করার জন্য। অবহেলিত যারা, আমার আসলে বেশি টার্গেট প্রথমত যেটা নারীর উন্নয়নের জন্য, নারী শিশুর পাশে আমার থাকা এবং অবহেলিত যারা তাদের পাশে আমি থাকবো এবং অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। এবং যেহেতু আমরা 17 বছর দল আমাদের ক্ষমতার বাহিরে ছিল, বছরের পর বছর আমার ভাইয়েরা জেল কেটেছে, সব মিলে আসলে মনে হয় যে আমাদের এই দীর্ঘ বিরোধী দলের যাত্রাটা ছিল বেশ লম্বা এবং এই লম্বা একটা ইতিহাস, সেটা একটা কালো অধ্যায় ছিল এবং এটা স্মরণে রেখেই চাইবো যে আগামী দিনগুলো যেন আমাদের কখনো ওই ধরনের পরিস্থিতির পড়তে না হয় এবং আমাদের তরফ থেকে আমরা স্বচ্ছতা বজায় রেখে কিভাবে দেশকে এই গণতন্ত্র অক্ষুণ্ণ রাখবার জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে, আমি এটাই করার চেষ্টা করব। আচ্ছা, গত 17 বছর আপনি কতটা জেল জুলুম নির্যাতনের মুখোমুখি হয়েছেন? 17 বছর আসলে আমি 5টা মামলার আসামি। 2018 সালের পল্টনে যখন নভেম্বর মাসে নির্বাচনে, জাতীয় নির্বাচনে যখন মনোনয়নপত্র জমা নেওয়া হয়, ওই সময় পল্টনে একটা গণ্ডগোল হয়েছিল পুলিশের সাথে আমাদের নেতাকর্মীদের, বেশ ভালো একটা গণ্ডগোল। সেখানে আমি উপস্থিত ছিলাম এবং পুলিশ যখন মানে অতর্কিতভাবে গুলি চালায়, টিয়ার সেল মারে, তখন আমাদের নেতাকর্মী বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আমি এবং নিপুণ রায় চৌধুরী দুজন নিচে নেমে নিপুণ কিছু ছেলে নিয়ে, 5-7টা ছেলে নিয়ে ও মিছিল করতে থাকে, আমি একদিকে, আমি আর একদিকে 5-7টা ছেলে নিয়ে মিছিল করতে থাকি এবং পুলিশ আপনার কাকরাইল মোড়ের দিকে ইসলামী ব্যাংক হসপিটালে, সেখানে প্রায় কয়েকশো পুলিশ একদম বন্দুক তাক করে আমাদের দিকে দাঁড়িয়ে থাকে। ওইদিকে পল্টন অফিসের পরে পল্টন যে থানা, সেখানেও প্রচুর পুলিশ, কয়েকশো পুলিশ হবে, 2টা রাস্তার মোড়ে 2 পাশে পুলিশ তাক করে দাঁড়িয়ে থাকে। তারপরও সেখানে পুলিশের ভয়, পুলিশের গুলি সব কিছু ঊর্ধ্বে রেখে নিপুণও সেদিন অনেক সাহসিকতা ভূমিকা পালন করেছিল, আমি নিজেও ছিলাম সেখানে। একই রকম নিপুণ যদি কাকরাইল মোড়ে থাকে, আমি যাই পল্টনের দিকে, আমি পল্টনের কাকরাইলে আসে, নিপুণ যাই, এভাবে দুজন বেশ অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা এভাবে থাকার পরে আমাদের নেতার কর্মীদেরকে আমরা সবাই আহ্বান জানাই, ডাকি নিচে। পরে দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখি যে আমাদের পল্টন অফিস আবার এবং লোকে ভরে যায় আমাদের নেতাকর্মীদের, এবং সেখানে 3টা গাড়ি পোড়ানো হয়েছিল এবং সেই রাতে পল্টন থানাতে 3টা মামলা করা হয়, 21, 22, 23, যেমন 21/11/2018, 22/11/2018, এরকম 3টা মামলা করা হয়। সেই 3টা মামলাতেই আমি এবং নিপুণ রায় চৌধুরী দুজনই আসামি করা হয় আমাদেরকে এবং সেই মামলার ডিবিতে হ্যান্ডওভার করা হয়। পরের দিন আমি আসলে জজ কোর্টে গিয়েছিলাম একটা কাজে, সেখানে গিয়ে আমি খাবার খেতে গিয়েছি স্টার কাবাবে, সেখান থেকে ডিবি আমাকে তুলে নিয়ে আসে আর এবং সন্ধ্যা পর্যন্ত আমাকে পুলিশ কোথাও হ্যান্ডওভার করে নাই, ওরা রাস্তায় রাস্তায় নিয়ে আমাকে গাড়িতে করে ঘুরছিল 4 ঘন্টা। এবং যখন আমি শুনতে পাই বা এটা ডিবিতে গিয়ে জানতে পারলাম যে রিজি ভাই আমার জন্য সাংবাদিক সম্মেলন করে, আমার খোঁজ পাওয়া যাচ্ছে না এই জন্য, তখন নিপুণ রায় আমার ওই সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিল এবং ও যখন সাংবাদিক সম্মেলন করে যখন ব্যাক করতেছিল, ওকেও কিন্তু কাকরাইল মোড় থেকে অ্যারেস্ট করে ডিবি। তো এই যে দুইজনকে অ্যারেস্ট করে ডিবি এবং 8 দিন আমাদেরকে রিমান্ড দেওয়া হয় এবং সেখানে অনেক মেন্টাল টর্চার, অনেক ভয়ভীতি এবং আমাদেরকে আইসিটির মামলা দিবে, মানে বিভিন্ন রকম টর্চার করা হয়, মেন্টাল টর্চার করা হয়। এবং সেটা শেষ করে তারপরে আমাদেরকে আবার জেলে পাঠায় কাশিমপুর কারাগারে, সেখানে আমরা 6 মাস একটানা জেলে ছিলাম। পরবর্তীতে আর একটা মামলা হয় 21শে আগস্টে, তারেক রহমানের যেদিন রায় ঘোষণা হয়, সেদিন আমি ছাত্রদলের সাথে একটা মিছিল করেছিলাম সেগুনবাগিচায়, ওটা হচ্ছিল গ্রিন রোডে। তো সেখানে একটা মামলা হয় কলাবাগান থানায়, সেখানে একটা মামলার আসামি আমি। এবং শেরেবাংলা থানায় লাস্ট যখন মজনু ভাই, সালাম ভাইয়ের একটা কমিটি হয় মহানগর দক্ষিণের প্রথম যে কমিটি, এবং উত্তরে ছিল আমান ভাই, আমিনুল ভাইয়ের, সেই কমিটি যখন আমরা ফুল দিতে যাই জিয়াউর রহমানের মাজারে, সেদিনও ওখানে বেশ ভালো গোলাগুলি হয়, অনেক আমাদের নেতারা আহত হয়। সেখানে একটা শেরেবাংলা থানায় মামলা করে, সেই মামলারও আমি আসামি, মোট 5টা মামলার আসামি এবং রিমান্ড খেটেছি এবং জেলেও ছিলাম 6 মাস। এই সব মিলিয়ে আর পুলিশের মারের আসলে কোনো হিসাব নাই, অজস্র দিন পুলিশের মার খেয়েছি, টিআর সেলের
মানে গ্যাসে দম বন্ধ হওয়ার মতো, মানে একটা বিভীষিকাময় একটা সময় পার করেছি আসলে। আর রাস্তাতে চলতে, আমার বাসা ছিল ধানমন্ডি, রাস্তাতে চলতে গিয়ে আমি ম্যাক্সিমাম সময় বোরকা পরে আমি বের হতাম বাসা থেকে। এবং বেশ অনেক দিন গেছে যে আমি আমি বাসায় আছি, আমার বাইরে থেকে তালা মারা, সবাই জানে আমি বাসায় নাই, কিন্তু আমি পড়ালেখা করতাম ওই যে বার কাউন্সিল পরীক্ষা দেওয়ার জন্য আমি বাসার ভিতরেই থাকতাম, কিন্তু বাইরে থেকে সবাই জানে আমি বাসায় নাই। মানে এইভাবে একটা, মানে কি বলবো, একটা কালো অধ্যায়, 17 বছর একটা কালো অধ্যায় পার করেছি আমরা। আমার মতো নেতাকর্মীরা সবাই একই অবস্থা ছিল। বিরোধী মতের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন? আসলে বিরোধী মত, আমরা যে সময়গুলো বিরোধী দলে পার করেছি, আমাদের দ্বারা এটা কখনো হবে না। কারণ আমাদের নেতা, বর্তমানে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে। অবশ্যই যারা অন্যায় করেছে তারা অন্যায়ের পানিশমেন্ট পাবে, কিন্তু কোনো নিরাপদ মানুষ কিন্তু পানিশমেন্ট মানে কোনো নিরপরাধ ব্যক্তিকে কখনো অন্যায়ভাবে আমরা, মানে আমাদের দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কখনো হয়রানি করা হবে না, ওরা যেটা করেছিল। তো বিরোধী মতের প্রতি আমার মানে একটি বক্তব্য যে ওরা হয়তো নির্ভয়ে থাকবে, যারা অন্যায় করে নাই তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। এই যে সংবাদপত্রের যে স্বাধীনতা বলেন, আমরা কিন্তু দেখেছি 17 বছরে কেউ কথা বলতে পারতো না, কেউ লিখতে পারতো না, অনেকের মুখের চাপা কষ্ট নিয়ে বয়ে বেড়াতে হতো সাংবাদিক মহলগুলো এবং সাধারণ মানুষ। আমার মনে হয় যে এখন সেই পরিস্থিতি নাই এবং ভবিষ্যতে সেই পরিস্থিতি আর কখনো আসবে না, স্বাধীনভাবে কাজ করতে পারবে সবাই। আপনার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে সেটা আপনি কিভাবে দেখবেন? আসলে কেউ কারো বন্ধু নয়। আমি যদি অন্যায় করি আমার বিরুদ্ধে লিখবে, এবং রাজনীতি এমন একটা জায়গা যে অন্যায়কে না করলেও কিন্তু সবসময় সমালোচনা করে, কেউ কিন্তু পজিটিভভাবে কখনো বাহবা দেয় না। এটা রাজনীতি শুরু থেকেই এটার শিকার হয়ে আসছে এবং ভবিষ্যতেও হতে হবে, এটা জানি। এটাতে আমি কখনো অরিড হই না। তবে আমার পক্ষ থেকে যদি কখনো দেখি যে না আমার কোনো ভুল আছে, আমি নিজেই সেটা সংশোধন করার চেষ্টা করি। তবে আমি সমালোচনাকে সাধুবাদ জানাই, কারণ রাজনীতিবিদরা যেন আমরা এই সমালোচনার ভয়ে হোক আর সমালোচনা যদি করে ফেলে, এটাকে আমি মনে করি যে এটা পজিটিভ একটা বিষয়। কারণ আমাকে নিয়ে কেউ সমালোচনা করা মানে কি আমি সবসময় অ্যালার্ট থাকছি, আমাকে নিয়ে যেন কেউ সমালোচনা করতে না পারে, আমি যেন এমন কোনো ভুল না করি যেন কেউ আমাকে নিয়ে সমালোচনার আলোচনায় আসি। তো আমি মনে করি এটা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, আমার কাছে মনে হয়। একজন জনপ্রতিনিধি হিসাবে স্বচ্ছতা বজায় রাখবেন কিভাবে? জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা, যেমন আমি প্রথমে তো আমার নিজেকে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কারণ আমি যদি অন্যায় করি আমার কর্মীরাও অন্যায় করতে থাকবে। তো আমি তো অবশ্যই আমার দিক থেকে আমি অ্যালার্ট থাকবো, এমন কিছু করব না যেখানে আমার কর্মীরা বা আমার সহযোদ্ধা যারা থাকে তারা কখনো অন্যায় কোনো আবদার বা অন্যায় কিছু করে। এবং আমি স্বচ্ছতা বজায় রাখলেই তারাও স্বচ্ছভাবে চলার চেষ্টা করবে এবং আমি তাদেরকে শাসন করতে পারবো। তরুণ প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করতে আপনি কি বার্তা দিতে চান? আসলে রাজনীতির দৃষ্টিভঙ্গি কিন্তু বর্তমানে অনেক চেঞ্জ হয়েছে। 17 বছরের পর এই যে জুলাইয়ের যে 5ই আগস্টের, জুলাই এবং অগাস্টের যে বাংলাদেশের যে প্রেক্ষাপট রাজনীতি 2024-এর, এটা আসলে বিশাল একটা বার্তা বহন করে। মানে নবীন এবং যুবকদের যেটা বলি যে তাদের ভিতরে যে একটা প্রতিবাদের যে স্পৃহা, প্রতিবাদের যে একটা ভাষা, এটা কিন্তু দীর্ঘদিন আমরা দেখি নাই, হঠাৎ করে স্ফুলিঙ্গের মতো আমরা সেটা কিন্তু সামনে আসতে দেখেছি। এবং ওই ঘটনাটা জুলাই এবং অগাস্টের যে ছাত্রদের যে আন্দোলন, এটা আসলে আমি মনে করি যে এটা আমাদের জন্য বিশাল একটা শিক্ষা। কারণ যুবকরা যে কোনো সময় তাদের মোটিভ চেঞ্জ করে ফেলে এবং তারা রুখে দাঁড়ালে যে কোনো কিছু ছিনিয়ে আনতে পারে। কোনো কঠিন কাজে কিন্তু তার কাছে কঠিন মনে হয় না এবং হয় না। সেটা কিন্তু আমরা 5ই আগস্টের ঘটনার উপরে কিন্তু আমরা অনেকটাই দেখতে পাই। এবং ভবিষ্যতে আসলে যুবকরা এখন অনেক সচেতন। আগে যেমন প্রতিবাদ করতে পারতো না, প্রতিবাদের ভাষা ছিল না, এখন কিন্তু তারা প্রতিবাদ করতে জানে এবং তারা খুবই বিচক্ষণ এবং তারা তাদের সিদ্ধান্তটা তারা নিজেরাই নেয়। এবং 5ই আগস্টের পর কিন্তু অনেক ঘটনা আমরা দেখেছি যে যুবকরা তাদের
তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, বাংলাদেশটা একটু সুন্দর থাকবে, বাংলাদেশ গণতন্ত্র ওয়েতে চলবে, তাদেরও কিন্তু অংশগ্রহণ প্রতিনিয়তই আমরা দেখছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা মনে হয় এটা আরও বেশি দেখতে পাবো। যুবকরা যে প্রতিবাদী এবং তাদের এই প্রতিবাদের ভাষাটা কিন্তু স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত, এবং এটা আমার মনে হয় যে এটা যে কোনো রাষ্ট্রের জন্যই যুবকদের যে এই ন্যায়সঙ্গত যে প্রতিবাদটা, এটা আমি মনে করি একটা রাষ্ট্রের জন্য খুবই পজিটিভ দিক বহন করে। আপনি যদি নির্বাচিত হতে পারেন, নারী শিক্ষা এবং কর্মসংস্থান বৃদ্ধিতে আপনার পরিকল্পনা কি থাকবে? আমি নারীদের নিয়ে যেহেতু আমার অনেক স্বপ্ন, আমার সেই স্বপ্নের সাথে একত্রতা করে যোগ করে আমি যেই নারীরা হয়তো লেখাপড়া করার জন্য তাদের ফ্যামিলিতে অনেক সমস্যা, আর্থিক প্রবলেম, বা তাদের হতে পারে যে বাল্যবিবাহ বা ফ্যামিলির কোনো অন্য কোনো আদার্স কোনো প্রবলেম, আমি নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়াবো। তাদের শিক্ষার রাস্তাটা যেন সুগম হয় এবং নিরাপদ হয়, এটা আমি সবসময় চেষ্টা করব। আর নারীর কর্মসংস্থানের বিষয়টা যেমন আমি চেষ্টা করব যে নারীরা যেন তাদের পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে পারে। কারণ একটা নারী যদি স্বাবলম্বী হয়, তার স্বাধীনতা পাবে সে, এবং এই যে অর্থনৈতিকভাবে একটা যে সাপোর্ট যদি সে দিতে পারে তার পরিবারে, সে তার পরিবারের সম্মান পাবে এবং পরিবারে তার একটা গ্রহণযোগ্যতা বাড়বে। কারণ আমাদের বর্তমানে যে প্রেক্ষাপট, নারীরা কিন্তু তার পরিবারে অনেক অবহেলিত, অনেক নির্যাতিত হয়, অথচ তাদের সেই প্রতিবাদের ভাষা নাই, বলার মতো সেই জায়গাগুলো নাই। কিন্তু একটা নারী যদি শিক্ষিত হয় এবং তাকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, আমি মনে করি তার ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং তার সম্মানের জায়গাটুকু অক্ষুণ্ণ থাকবে পরিবারে এবং এবার রাষ্ট্রে। আচ্ছা আপা, আর একটা প্রশ্ন, আপনি কেন মনে করেন যে আপনি এই সংরক্ষিত আসনের জন্যে আপনি যোগ্য? আমি যোগ্য, এটা আমার কাছে অবশ্যই মনে হয়, কারণ 111 থেকে আমার ছাত্র রাজনীতি আমি 20 বছর করেছি এবং আমি একজন আমার লেখাপড়া, আমার 3টা মাস্টার্স, আমি বর্তমানে একজন আইনজীবী। এবং আন্দোলন সংগ্রামের যদি ইতিহাস বলি, যে যখন অনেক দুঃসময় ছিল, যে যখন 5টা মানুষ 10টা মানুষ মাঠে নামতে পারে না, তখন কিন্তু আমরা কয়েকজন মেয়ে আমরা কিন্তু আন্দোলনে শরিক হতাম এবং আমাদের জীবনের মায়া ত্যাগ করেও কিন্তু মিছিল করেছি, অজস্র মিছিল করেছি, যে পুলিশ পিছন থেকে গুলি করছে, পুলিশের ভয়, পুলিশের গুলি উপেক্ষা করে কিন্তু আমরা আন্দোলনগুলো করেছি। আমি একজন মহিলা হয়ে আমি জেল খেটেছি, আমি 5টা মামলার আসামি। তো দল আসলে আমাকে যেদিক থেকে বিবেচনা করুক, কারণ আমি বললাম যে আমি একজন ত্যাগী, আমি নির্যাতিত, আমি দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করেছি, দলের বিশ্বাসতার জায়গা থেকে আমি কাজ করেছি এবং আমি একজন পেশাজীবী নারী। তো দল তো আমাদের এ ধরনের মেয়েদেরকে মূল্যায়ন করবে এবং আমার বিশ্বাস যে এই 20 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিল, দল তাদের প্রতি অবশ্যই কেয়ারিং হবে এবং তাদেরকে সংরক্ষিত নারী যে সংসদ সদস্য করবে, তাদেরকে আগে প্রায়োরিটি দেবে দল, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ আপা আপনাকে। ধন্যবাদ সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিওডি বাংলাকে।